আপনি গ্রামীণ ব্যাংক এই যে শীতে আপনি যে 32% উপর সুদ নিয়ে আসেন, যেদিন টাকাটা দেন ওই দিনকে লুট দেন, আপনার জীবনে কি একদিন এই শীত বস্ত্র অসহায় কষ্টের লোক সবাই গ্রামীণ ব্যাংকের মেম্বার, আপনার অনেক দাবি দাবি এখানে কর্মচারী অফিসার আছে, তাদের দিয়ে কি আপনি শীত বস্ত্র কোনোদিন দিয়েছেন? কিন্তু ইউএসএ, আমি ইউকে থেকে কিন্তু সেটেল হতে পারতাম, আসছি দেশে এসে দেশের সাধারণ মানুষের কাজ করা ইটস ভেরি টাফ। ওনারা যখন ফিল্ডে ছিলেন, মেজর হয়েছিলেন, তখন জেনেছে কতটুকু কষ্ট ওরা সাফার করতেছে, কিন্তু দেশের পরিবেশটা যদি ভালো থাকতো ওনারা কিন্তু বিদেশ যেতেন না। করি কেন? যে আমাকে একটা লেভেল পর্যন্ত যেতে হবে। যে ছাত্ররা বলতেছেন আপনারা ভাবার সুযোগ পেলেন করে, এখনো যদি বাবার কাছে টাকা না চান আপনাদের বেতন হবে না, হলের খাবার আপনাদের সংশোধন হবে না। দেশকে জানতে গেলে তাকে নিজেকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে 7 জানুয়ারিতে মনোনয়ন পাইলে আমি ইলেকশন করতাম কিনা, এই কোশ্চেনের স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিই, আমি এই তারিখে আওয়ামী লীগের কাছে কোনো মনোনয়ন সিকি করিনি, মনোনয়ন প্রার্থনা করিনি। আমি 2018 ইলেকশনে মনোনয়ন চেয়েছিলাম, তারপরে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়ার মতো কোনো মনোনিবেশ করিনি। আরেকটি কথা হলো যে আমি স্বতন্ত্র ব্যক্তি, কোনো দলের সাথে ছিলাম না, অর্থাৎ দলের কোনো অব্লিগেশন আমার সাথে ছিল না। আমি যে এলাকায় পলিটিক্সটা করি, আমার ইলেকশন করার উদ্দেশ্য, হয়তো আমি কোনোদিন নির্বাচিত হতে পারবো না, যেহেতু দল থেকে নির্বাচন করাটা অনেকটা। কিন্তু কেন নির্বাচন করেছি সেই কথাটা আপনাদেরকে বলি, যে একটা মানুষের একটা পারপাস থাকে। কি পারপাস? যে আমি মানুষের জন্য কিছু করব। সেই করাটার ক্ষেত্রে আমি যদি এখন এলাকায় যাই, কোনো লোক আমার কথা শুনবেন না, কারণ একটা পরিবেশ লাগে। আপনি ঈদের দিন যে পরিবেশ পাবেন, ওই ড্রেসটা পরে ঈদের একদিন পরের দিন সে পরিবেশটা পাবেন না। এখন বিষয়টা হচ্ছে যে আমি ইলেকশন দাঁড়িয়ে কি কি কথা বলি। আমি একমাত্র লোক, আমি আবার বলি, আমি একমাত্র লোক আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা গ্রাম চিনি, এবং ইলেকশনের সময় আমি প্রত্যেকটা গ্রামে গিয়েছি, চেষ্টা করেছি না, গিয়েছি। আমার 2 পায়ে ঘা হয়ে গিয়েছিল, আমার যারা রিলেটিভ সবাই জানেন। কেন গিয়েছি? সেখানে একটি কথা বারবার বলছি, সেটা স্বৈরাচার বলছে যারা ফেরাউনের রাষ্ট্র বানাইছে, আমার এই সবগুলো লাইভে আছে, আপনারা দেখতে পারবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে উনি যে একজন ফেরাউন, এই কথাটা আমি বলেছি প্রথম প্রত্যেকটা এলাকায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, যেটা আপনারা প্রকাশিত আসেন না এবং কেউ বলেন না, সেটা হচ্ছে আমি একটা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, যদি তার মাসিক না হতো আমার জন্ম হতো না। এই যে মাসিকটা হওয়ার পরে আমার মেয়ে আছে, আমি আমার ওয়াইফ ডাক্তার, আমি নেপকিন তাকে কিনে দিই। আমি ছোটবেলায় দেখেছি আমার মার বড় সন্তান ওই পুরাতন কাপড়গুলো সংগ্রহ করতে, তখন বুঝতাম না কেন কাপড় সংগ্রহ করতে, এক জায়গায় রাখতো, আর ওগুলো নিয়ে আমরা বাচ্চাদের সাথে পুতুল খেলতে যেতাম। এই কাপড়গুলো তারা বড় হলে আমি বুঝতে পারলাম এই কাপড়গুলো তারা ওই মেনস্ট্রিমের সময়, মাসিক সময় ব্যবহার করে। এইটার ফলে আমাদের মা বোনদের ক্যান্সার হয়। আর আমাদের মা বোনেরা কি করে, যখন ক্যান্সারের তারা কুহায়, তখন তারা বলে যে ডাক্তার কাছে যাবো। ডাক্তার কাছে যখন যায়, যদি একটু ব্যথা কমে, এর মধ্যে রান্না করে, কারণ ডাক্তারের কাছে গেলে মিনিমাম 500 টাকা দিতে হবে, যাইতে ওষুধ, তখন বলে আজকে নাই গেলাম। এইভাবে একটা পর্যায়ে তারা মৃত্যুবরণ করে। আমি এই মা বোনদেরকে এটাকে সচেতন করতাম প্রত্যেকটা এলাকায়, যে আমি যদি নির্বাচিত হই, আমার সরকার থেকে যে তরফটা আসবে, আমি 3টা কাজ করব। একটা হচ্ছে আমি স্কুল পর্যায় থেকে এটাকে ফ্রি দেওয়ার ব্যবস্থা করব এবং তাদের সচেতন করব। আরেকটা কাজ করব, আমার যেহেতু লিমিটেশন আছে, এখানে মিলন সাহেব আছেন, আমার কথাগুলো আপনারা বুঝবেন, যে একটা প্রেশার, সবচেয়ে বেশি মানুষ এখন বাংলাদেশে সারা পৃথিবীর অসুস্থ হয়, প্রেশার যদি হাই হয়ে মারা যায়, লো হলে মারা যাবে, কারণ প্রেশারই মানুষকে কন্ট্রোল করে। একবার লো হয়ে গেলে যদি আর আপ না করে, তাহলে আপনি ডেড। আর একটা মাদার অফ ডিজিজ কাকে বলে? মাদার অফ ডিজিজ হচ্ছে ডায়াবেটিস। আগে এটা জানতেন নাকি? এটা সমস্ত রোগের সৃষ্টি হয়। আমি যদি একটা ডায়াবেটিস টেস্ট করে তাকে যদি একটা শুধু জীবন পদ্ধতি দিই, ওষুধ টাকা পয়সা কিছু খরচ করতে হবে না, আল্লাহ হয়তো তাকে অনেক রোগ থেকে মুক্ত করবে। আর যদি প্রেশার, আমি গ্রামের ছেলেদের, বাচ্চা মেয়েদের 8-9 পড়ে, আমি লন্ডনে পার্ট টাইম কাজ করছি, আমাদের কর্নেল সাহেব বলেই ফেলছে যে আমি সারা কাজ করে, তারপর পিনাকি সাহেব এটা শুনেছি, যারা বিদেশ থাকে তারা কাজ করেন। তো আমি যদি এইটুকু ব্যবস্থা করতে পারি, একটা এক্সাম্পল সৃষ্টি হবে যে মানুষকে কিভাবে সেবা করতে একটা মেম্বার অফ পার্লামেন্ট করতে পারে। যেমন আপনার মেডিকেলে সার্জারি সেন্টার, এই সার্জারিটা ডাক্তাররা হাইজ্যাক করছে এমপিদের কাছ থেকে। এটা আমাদের মুস্তাফিজ সাহেব বলবেন, যে বিদেশের এমপিদের যেখানে বসে বসে মানুষের দুঃখ কষ্টের কথা শুনেন, ওটাকে বলা হয় সার্জারি সেন্টার। আমাদের দেশে সার্জারি সেন্টার মনে করি আমরা অপারেশন সেন্টার। এখন আমি ভদ্রলোকের কথাটা বলছি, এই জন্য আমি কিন্তু ইলেকশন করেছি এবং এই কথাগুলো বলেছি। আজকে স্বাধীন মানে শান্তির নোবেল লরেটর আমি ছোটবেলায় দেখেছি। আমি আপনাদের মাধ্যমে ওনাকে কোশ্চেন করতে চাই, আপনি নোবেল লরেটর থেকে আপনাকে আপনারা বিশ্বাস করেছে, সারা বিশ্বে পরিচিত, আপনি গ্রামীণ ব্যাংক এই যে শীতে
আপনি যে 32% উপর সুদ নিয়ে আসেন, যেদিন টাকাটা দেন ওই দিনকে লুট দেন। আপনার জীবনে কি একদিন এই শীত বস্ত্র অসহায় কষ্টের লোক সবাই গ্রামীণ ব্যাংকের মেম্বার, আপনার অনেক দাবি দাবি এখানে কর্মচারী অফিসার আছে, তাদের দিয়ে কি আপনি শীত বস্ত্র কোনোদিন দিয়েছেন? আপনার সারা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হল ইভেন টুডে আপনি যেখানে আজকে দেশের সমস্ত দায়িত্ব দেননি, তাহলে আপনি শান্তিতে আপনার ওই গ্রামীণে যখন লোন দেন তখন যদি বাধ্যতামূলক প্রেশারটা পরীক্ষা করেন, আর তারা যে প্রতি সপ্তাহে যখন লোন দিতে আসবে তোমার টাকাটা দিয়ে আসবে, তোমার ডায়াবেটিসটা পরীক্ষা করবে, প্রেশারটা পরীক্ষা করবে, পৃথিবীটা স্বর্গ হয়ে যেত। আপনি তাহলে 7 দিন নোবেল পুরস্কার পেলে এটা আমরা আশ্বস্ত হতাম, শুনলাম আবার নাকি পাবেন। এখন ওনার দ্বিতীয় কোশ্চেনে আসি যে এই শেখ মুজিবুর রহমান কি 25-এ পড়ে গেছিল কিনা। আপনাকে শ্রদ্ধার সাথে কথা বলতে চাই এবং আমি কর্নেল সাহেবকে বলি, 6 দফাটা সম্পর্কে কি আপনাদের জানা আছে? আমাদের মিলন সাহেব বলবেন। 6 দফার ভিতরে বিশেষ করে 2টা দফা ছিল, মুদ্রা আলাদা হইতে হবে, আলাদা সেনাবাহিনী গঠন করতে হবে। এইটা যদি এই আমলেও করতো, যে ডিজিএফআই আইনাগরের কথা বলে সবার আগে এই শেখ মুজিবুর থেকে আরম্ভ করে বঙ্গবন্ধু আরম্ভ থেকে আপনাদের মিলন সাহেবদের ব্যক্তি ডিজিএফআই ঢোকাইতো, যেটার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল। 7ই মার্চে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে, শত্রু বলতে কি ইন্ডিয়াকে বোঝাইছে না পাকিস্তানকে বোঝাইছে। এখন বিতর্ক করতে চাইলে অনেকভাবে বিতর্ক করা যায়, অনেককেই সমালোচিত করা যায়। আমাদের কর্নেল সাহেব যেহেতু কর্নেল লেফটেন্যান্ট কর্নেল অবসর, তার মানে বাংলাদেশে চাকরি করছেন, এখন কিন্তু উনি সেটেল কিন্তু ইউএসএ। আমাদের আপা কিন্তু ইউএসএ, আমি ইউকে থেকে কিন্তু সেটেল হতে পারতাম, আসছি। দেশে এসে দেশের সাধারণ মানুষের কাজ করা ইটস ভেরি টাফ। ওনারা যখন ফিল্ডে ছিলেন, মেজর হয়েছিলেন, তখন যে দেশে কতটুকু কষ্ট ওরা সাফার করতেছে, কিন্তু দেশের পরিবেশটা যদি ভালো থাকতো ওনারা কিন্তু বিদেশ যেতেন না। এটার জন্য কিন্তু রাজনীতিবিদরা দায়ী। কেন? আমাদের রাজনীতিতে অল্পতেই আমরা বিক্রি হয়ে যাই। কার কাছে বিক্রি হয়? আপনাদের কাছে। আপনাদের পেছে পুষে পড়ে আমরা দুর্নীতিগ্রস্ত, কারণ আমাদের অভাব থাকে। কারণ আমাদের কাছে যদি 10টা টাকা দেন, আমার 5টা টাকা শেয়ার করতে হবে আমার সাথে যারা কাজ করে। যাই হোক, ওরা এই কোশ্চেনের কথা বললাম, দ্বিতীয় কোশ্চেন, 2টা কোশ্চেন ধরতে পারি নাই, তো আপনার এখন সরাসরি যেহেতু সময় কম, ডাইরেক্ট আপনার কথার মধ্যে আসছে স্টুডেন্টদের ব্যাপারে। প্রথম কথা বলি যে স্টুডেন্টদের রাজনীতি, কিংস পার্টি, আমি খুব সারপ্রাইজ হয়ে যাই, যেহেতু আমি একজন লয়ার, আমার আপনাকে আমার বেদবিটা মাফ করবেন, লর সাথে আমার সম্পৃক্ততা বেশি। মেম্বার অফ পার্লামেন্ট হতে দাঁড়াইতে গেলে কনস্টিটিউশন যতই ছুঁড়ে ফেলে দেন না কেন, এই কথাটা আসলে একটা ফ্যাসিস্ট শব্দ। রক্তে মুক্তিযুদ্ধে পাওয়া একটা সংবিধান আপনি ছুঁড়ে ফেলে দিবেন, এর চেয়ে ফ্যাসিস্ট আর কোন শব্দ হইতে পারে না। বরং আপনারা বলা আরম্ভ করেন মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দিব, যদি সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান, কারণ এটা রক্তের বিনিময়ে বর্জিত। এটা সাধারণ কোনো ফিকশন না যে একজনের প্রেমের কাহিনী গুলো হুমায়ুন হয়তো কোনো নভেল না, এটা রক্তে পাওয়া, মুক্তিযুদ্ধে পাওয়া, সংসদের মধ্যে যারা পার্লামেন্টে নির্বাচিত হয় তাদের মাধ্যমে এটার আইন প্রণয়ন গুলো চেঞ্জ করতে হয়, অ্যামেন্ডমেন্ট করতে হয়। এটা আপনি ছুঁড়ে ফেলে দিবেন। কারা ছুঁড়ে ফেলে দিবে? ছাত্ররা, যারা স্টুডেন্ট। আপনারা সুশীল সমাজ অনেকেই বলেন ছাত্র রাজনীতি বন্ধ করে দেন। আরে ভাই, ছাত্র রাজনীতি, ছাত্র তো ন্যাশনাল রাজনীতি করে না, ছাত্র অন্য পার্টির লেজুর ভিত্তিক রাজনীতি করে। আর এখন তারা ন্যাশনাল রাজনীতিতে আসতে চাচ্ছে, তাহলে লেখাপড়াটা তারা কবে করবে? আমি ব্যারিস্টার আশরাফ ব্যারিস্টারি পাশ করার আগে থেকে রাজনীতি করেছি, কোনোদিন নকল করি নাই, কিন্তু রাজনীতিকে লালন করছি বিধায় ব্যারিস্টারি পাশ করতে পেরেছি। শুধু একটা ইউনিভার্সিটি না, আমি ইন্ডিয়ার ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে পাশ করছি, লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করছি, ইংল্যান্ডের সলিসিটর, এবং ওইখানে আমি হায়ার রাইট অফ অডিয়েন্স পাশ করে আসছি, ব্যারিস্টারি পাশ করে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। কেন? যে আমাকে একটা লেভেল পর্যন্ত যেতে হবে। যে ছাত্ররা বলতেছেন আপনারা ভাবার সুযোগ পেলেন করে, এখনো যদি বাবার কাছে টাকা না চান আপনাদের বেতন হবে না, হলের খাবার আপনাদের সংশোধন হবে না। দেশকে জানতে গেলে তাকে নিজেকে জানতে হবে। আর আপনি যদি পার্টি করেন, আপনি লেখাপড়াটা কে করবে? ছাত্ররা যদি রাজনীতি পার্টি করে, হো উইল স্টাডি, হাউ উইল ডেভেলপ ইয়োরসেলফ। কিন্তু সব দলেরই তো অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল, ছাত্রলীগ। রাজনীতি করতে গেলে যেখানে এই ইউনুস সাহেবরা আমাদেরকে গোলক দাদার মধ্যে রাখছে, রাজনীতি করতে গেলে কেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ সাহেব আসেন না? এদের মতো লোককে ডাকেন, যারা সৎ লোক, যারা রাজ্যকে মানুষের সাথে কথা বলে, যারা কাজ করে এসে আপনাদেরকে সময় দিচ্ছে, এদের মধ্যে সমস্ত শ্রেণীর লোক নিয়ে আসেন, তাদের মাধ্যমে একটা রাজনীতি দল গঠন করেন। যদি সেখানে আমাকে উপযুক্ত মানে আমাকে ডাকেন, কিন্তু একটা স্টুডেন্ট যদি ডাকে আর চোখ রাঙ্গিয়ে রাঙ্গিয়ে যদি কথা বলে, আবার যদি মিনিমাম পার্সোনালিটি থাকে, আমি কি তাদের সাথে বসে কথা বলতে পারি? আমি এটা মিলন সাহেবের কাছে কোশ্চেন করতে পারি কিনা বলেন? আপনি তো মাননীয় মন্ত্রী ছিলেন, এটাকে বলা যায়, এটা কি একটা সভ্যতার মধ্যে পড়ে? সবকিছু তো নিয়মের মধ্যে আপনাকে আসতে হবে। দে আর দ্য স্টুডেন্ট, দে হ্যাভ লিডেড আস, তারা কোঠা বিরোধী আন্দোলন করে, তারা দে আর দ্য ভিকটিম। রিজন
যে ওই ছাত্রলীগের ছেলে কিন্তু তাদের সাথে সমর্থন করছে। কেন সমর্থন করছে? তার বাবা মুক্তিযুদ্ধকে সমর্থন করছে, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাই, ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কোথায় চলে যাচ্ছে, তার চাকরি হচ্ছে না, অর্থাৎ তার প্রয়োজনে সে আসছে। সেই কারণে কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, কারণ এমন একটা সেন্সিটিভ জায়গায় সে আঘাত করছে যেখানে তার লোকেরাও তাকে সাহায্য করতে বাধ্য হয়েছে বেঁচে থাকার জন্য। আমি এক কথায় শুধু শেষ করব, এখন ছাত্ররা এলাকায় যাক, পাঁচুরি গাড়ি চালাক, আমি এতে আনন্দিত, কারণ আপনি যদি প্রাডো গাড়িতে না চলেন তাহলে তো প্রাডো গাড়ির মজা পাবেন না। কিন্তু একটা কোশ্চেন আছে যেটা আমি ভাবি, যে আমি যদি আজকে আমাকে যদি আপনি পোলাও মাংস খাওয়ান, আমি চিন্তা করি আমার সন্তানটা খেতে পারবে কিনা, আমার ভাইয়েরা খেতে পারবে কিনা। আমি চিন্তা করি আমি যে এলাকার লোকের প্রতিনিধিত্ব করব তাদেরকে আমি একদিন বিরিয়ানি খাওয়াইতে পারবো কিনা। আমার ছোট বোনের অ্যাডভোকেট, তার হাজবেন্ড কর্নেল নেভি, এনডিসি এই বছর শেষ করলেন, অনেকে তাকে চিনেন, আমি শুধু নামটা বললাম না। তার বিয়ের মধ্যে আমি গ্রামে অনুষ্ঠান করছি, ঢাকায় করি নাই। আমি কাচ্চি বিরিয়ানি টিম নিয়ে যে খাইছে সবাই আমাকে এখনো পাগল বলে, কাচ্চি বিরিয়ানি। আর আমি আপনার এই খাওয়াইছি রেখে, কি বলে এই, এখন এই মুহূর্তে ভুলে গেছি, ঢাকার যে বিরিয়ানির সাথে যে খাবারটা আপনি ড্রিঙ্কটা খাওয়ায়, সেটা খাওয়া বলছে বুরহানি। কেন খাওয়াইছি? আমি এটা খাওয়াই মজা পেয়েছি, যে এটার মধ্যে একটা টেস্ট আছে, আমার গ্রামের লোক কখনো খায় নাই। এই জন্য আমার ওই প্রিয় ভালোবাসার লোকগুলোকে আমি খাওয়াইছি কাচ্চি বিরিয়ানি এবং বিরিয়ানি। এখন আপনি পাউডার গাড়িতে চড়েন, আপনাদেরকে আশীর্বাদ করি, বাংলাদেশে যদি প্রত্যেকটা লোক পাউডার গাড়িতে চড়তে পারে। আপনি যখন এই গাড়িতে সিটে বসবেন, আপনি যদি পলিটিশিয়ান হন, আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনাকে মনে করতে হবে আমার দেশও যদি এটা করে। অতএব ধন্যবাদ। আমি আপনার কাছে ছোট এক লাইনে শুনতে চাই, যে আপনি যে বলছেন যে সংবিধানের ব্যাপারে আপনি বলছেন, এই সংবিধানে তো শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে স্বৈরাচারী করে তুলেছে, তা আপনি কি চান না যে এই সংবিধানের পরিবর্তন হোক? এইটা আপনাদেরকে বলি, আপনাকে শুধু একটা বলি, যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল শেখ হাসিনা করে গেল, যুদ্ধপথে ফাঁসি দিল, ওইটাই কিন্তু তার ফাঁসি হবে। তো সংবিধান আইন এমন একটা জিনিস যেটা আপনি করবেন সেটা আপনি নামের উপরে করতে পারেন না। আপনি হয়তো আজকে বেনিফিটেড হয়েছেন, কালকে কিন্তু আপনি আবার বেনিফিটেড হারাবেন। ওইখানে যেটা অ্যামেন্ডমেন্ট করে উনি করেছিলেন, যেটা আসলে সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে উনি আসলেন, আনএনিমাসলি সাপোর্ট করে উনি এসে সেই তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করলেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। তারপরে যারা বলেন, আপনারা বেদবি মাফ করবেন, যেটা আমি লয়ার আমাকে বলতে হচ্ছে, ইংল্যান্ডের রানী কি সমস্ত ক্ষমতার অধিকারী না দেশের প্রাইম মিনিস্টার? আমেরিকার প্রেসিডেন্টের পর কি প্রাইম মিনিস্টারের নাম কেউ জানে? তাহলে ভারতের প্রাইম মিনিস্টার সবচেয়ে বেশি ক্ষমতা, ভারতের রাষ্ট্রপতির নামই কেউ বলতে পারবে না, পাকিস্তানের রাষ্ট্রপতির নামই কেউ বলতে পারবে না। এখন হচ্ছে কনস্টিটিউশনাল, একটা হচ্ছে সিম্বলিক, একটা হচ্ছে এক্সিকিউটিভ। যার এক্সিকিউটিভ পাওয়ার তাকে কাজ করতে হয়। চেয়ারম্যান কতটুকু কাজ করে আর ম্যানেজার কতটুকু? ম্যানেজার এক্সিকিউটিভ পাওয়ার করে। এখন যদি বলেন চেয়ারম্যান আর ম্যানেজারের মধ্যে পাওয়ারের সমতা নিয়ে আসুন, তাহলে তো কনফ্লিক্ট হবে। যার যেটা পাওয়ার, ওনার হচ্ছে সুপারভাইজিং পাওয়ার, ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট, ইন দ্য নেম অফ দ্য কুইন, ইন দ্য নেম অফ দ্য কিং, এইসব নামগুলো ব্যবহার করা হয়। আমেরিকা হলো প্রেসিডেন্সিয়াল, অর্থাৎ প্রেসিডেন্টের পাওয়ার। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এটা হচ্ছে পার্লামেন্টারি গণতন্ত্র। ইউকে, এখানে পার্লামেন্টারি গণতন্ত্র। এই প্রাইম মিনিস্টার সমস্ত ক্ষমতা, তাদেরকে পার্লামেন্টে জবাবদিহি করতে হয়, এমপির কথার উত্তর দিতে হবে এমপিদের। কিন্তু আমাদের দেশে আইন আছে, সব আছে, কিন্তু সবাই স্বৈরাচারী হয় কেন? একজন আরেকজনকে মানতে চায় না, একজন আরেকজনের কথা বলতে দিতে চায় না। আর যে ক্ষমতায় থাকে সে ওইখান থেকে ওই যেটাকে আমরা বলি দালালি করে সেখানে সুবিধা নিতে চায়। যেটা আপনি সেনাপ্রধান সম্পর্কে বলছেন, যে উনি কি ম্যাডাম খালেদা জিয়ার কাছে গেছেন, অনেকে বলতে চেষ্টা করতেছেন যে উনি কি আগে কোনো কিনা। আসলে আমাদের মেন্টালিটিটাও একটু অন্যদিকে চলে গেছে। উনি গেছেন সৌজন্য সাক্ষাৎ, একজন বাংলাদেশের সেনাপ্রধান, এই দেশের এই বর্তমান আন্দোলনে তার অনেক সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা আছে। সে ম্যাডাম খালেদা জিয়ার কাছে যেতেই পারে, কারণ শি ওয়াজ ভেরি মাচ ভিকটিম ডিউরিং দ্য টোটাল ফ্যাসিস্ট। তাহলে 5 মাসে গেল না কেন? এখন উনি লন্ডন যাবে, তার আগে কেন গেলেন? এটাই তো একটা বিষয়। এখন আপনি লন্ডন থেকে এসেছেন, মানে কি ধরনের আশ্বস্ত করার জন্য বিএনপিকে কি অসুস্থ? শি ইজ গোইং ফর ট্রিটমেন্ট। Since she is going for treatment, may someone can meet with her. আবার আমরা তো ফর্মালিটিস আছে, এটা তো ফর্মালিটিস। যখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারা আসে, তাদেরকে থাকতে হয়। দিস ইজ এ কাস্টম। তো কাস্টম তো এখন সেনাপ্রধান যাচ্ছে, খালেদা জিয়া তার সেনাপ্রধানের কাছে।